ওইটাই ধরবো আবার না ওইটাই ডাইজেস্টিভ ওখান থেকে ধরবো ওইটাই ধরবো। হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমের আমরা কি কি বললাম দেখেন, অর্গানগুলো পড়ছি তাই না, অর্গানগুলো। আর ডাইজেস্টিভ সিস্টেমের এবার দেখেন হলো আমরা এবার দেখেন ডাইজেস্টিভ জুস, ডাইজেস্টিভ জুস জুস মানে পরিপাক রস বা হজমি রস। ডাইজেস্টিভ জুস বা পরিপাক রস বা হজমি রস। এখন পরিপাক রস কি, ডাইজেস্টিভ এরা এই রসগুলো বের হয় কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম থেকেই বের হয়, ঠিক আছে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম থেকে যে সকল জুস বের হয়ে খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে বলা হয় হলো ডাইজেস্টিভ জুস। জুস মানে কি, রস, আমরা রস খাই, খাই জুস খাই না এরকম। তাহলে ডাইজেস্টিভ জুস কাকে বলা হয়, ডাইজেস্টিভ সিস্টেম থেকে যে সকল জুস বের হয়ে ডাইজেস্টিভ সিস্টেম থেকে, এটা লিখে নেন, যে সকল জুস মানে রস, JUICE বের হয়ে খাদ্য পরিপাকে অংশ নেয় ডাইজেস্টিভ সিস্টেম থেকে যে সকল জুস বের হয়ে খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে ডাইজেস্টিভ জুস বলে। ডাইজেস্টিভ জুস বা পরিপাক রস বলে। এটা মুখস্থ করার পরে আমরা ডাইজেস্টিভ জুসগুলোর নাম লিখবো এবং কোন জায়গা থেকে বের হয় কোন রসটা সেটা দেখবো এবং কোনটা কি কাজ করে। হয়েছে বলেন তো, লেখা আছে পুরো ইয়েতে, নিজে হাত দিয়ে লেখেন নাই। দিন যতই যাবে ততই আপডেট হতেই থাকবে, ডেভেলপমেন্টের কিন্তু কোনো শেষ নাই। এরা জানেন যে আগে এরকম বিল্ডিং তৈরি করতে পারতো না, দেখেন না পুরাতন, আর এখন এই বিল্ডিংটার কোনো ভ্যালুই নাই। বর্তমান যুগের যে বিল্ডিংগুলো এখন ওইটাই কি আর শেষ হচ্ছে, আরো কত আপডেট হবে, কাজে ডেভেলপমেন্টের কোনো শেষ নাই। দেহ থেকে ওইটা তো পা থেকে বের হয় না বা হাত থেকে বের হয় না, ওই রসটা, হ্যাঁ ওইটা হলো ডাইজেস্টিভ সিস্টেম থেকেই বের হয়। খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে বলা হয় ডাইজেস্টিভ জুস, ঠিক আছে। তাহলে ডাইজেস্টিভ জুসগুলো কি করে, এইটা ডাইজেস্টিভ জুসগুলো খাদ্যের সাথে মেশে। আমরা রান্না করি কিভাবে দেখেন, ধরেন ভাত রান্না করবো, ঠিক একই অবস্থায় কিন্তু ওখানে ভাত রান্না করার সময় ওর ভিতরে কি দেই, পানি দেই, তারপরে দেই নিচ থেকে তাপ দেই, তাই না। ঠিক ওইখানে যে খাদ্যটা খাইলাম এই পানির কাজটাই করে হলো জুসগুলো আসে, ঠিক আছে। আর এখন যে তাপের দরকার, তাপটা কোথায়, এই জুসের মধ্যে তাপ উৎপাদনেরও জিনিস তৈরি ওখানে আছে, বোঝা গেছে। ওর ভিতরে কিছু এনজাইম আছে সেগুলো তাপ উৎপাদনের কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার কাজ করে, বোঝা যাচ্ছে না। তাহলে এই জুসগুলো যে বের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম থেকে, এই জুসগুলো খাদ্যের সাথে মিশে, তাহলে খাদ্যের সাথে যখন মিশে হলো এরপরে এগুলো আবার স্টোমাক কিন্তু এরকম স্থির অবস্থায় থাকে না, স্টোমাক সবসময় এরকম ইয়ে করে, এরকম মানে নড়াচড়া করে, হ্যাঁ এরকম চাপাচাপি করে নড়াচড়া করে, স্টোমাক ইন্টেস্টাইনে সবই। এটাকে বলা হয় প্যারিস্টালসিস মুভমেন্ট। এদিক দিয়ে বুঝে দিচ্ছে মুভমেন্টটা কীরকম। তাহলে কি হবে, একদম খাদ্যটা কাই হয়ে যাবে, কাই চেনেন তো, পেস্ট হয়ে যাবে, পেস্ট। মাংস খেলে বা যাই খেলাম একদম পেস্ট বানালে এখন বলেন যে এইখান থেকে এর উপাদানগুলো বের করা সহজ হবে না, এটাকে পেস্ট বানালে উপাদানগুলো বের করা সহজ হবে, এই জন্য আমি পেস্ট বানাই, বোঝা গেছে, এটাকে কাই বলা হয়। আচ্ছা, ওইটা বানানোর পরে ওইখান থেকে উপাদানগুলো আবার বডি শোষণ করে নেয়। এই জিনিসটাই এখন করবো আমরা। এটা তো বললাম হাইপোথেটিক্যাল, এখন আমরা প্র্যাকটিক্যালে বলি। এটা তো লিখছেন না। এবার হলো ডাইজেস্টিভ জুস সমূহ।
ডাইজেস্টিভ জুস সমূহ। 1 নম্বর ডাইজেস্টিভ জুস হলো স্যালিভা। স্যালিভা বা সালাইভা। স্যালিভা মানে লালা রস। হ্যাঁ, এই স্যালিভা আসে কোত্থেকে? এখানে সোমবারে তো ক্লাস করবে, ঈদের যদি ঈদ যদি শুক্রবারে হয়, ঈদের যারা শুক্রবারে বের তারপরে সোমবার, এই দুইটা তো বন্ধ রাখবে। এখন স্টুডেন্ট তো আসা লাগবে, সেটা ওদের সাথে কথা বলে ইয়ে করে। স্টুডেন্ট নাই এখন, আমরা আসি কি করে বুঝছেন? আমি যাতে সোমবারে বের, এখন আজকে যদি সবগুলো ডাক্তারকে ডাকতাম তাহলে কি অবস্থা হবে চিন্তা করছেন? এই সোমবার যাত্রীরা যদি ক্লাস বন্ধ রাখেন, পরে সোমবারে তো বন্ধ রাখবেন না, তাদের কিন্তু মানে অর্ধেক মাসে আচ্ছা, মানে 15 দিন দেখি ওদের সাথে কথা বলে যদি আসে তাহলে আমরা তো সবসময় চাই হোক, আমরা কোনো সময়ই বন্ধ রাখতে চাই না, কিন্তু স্টুডেন্ট যদি না আসতে পারে আচ্ছা জানা হয়েছে। তাহলে স্যালিভা হলো লালা রস। আচ্ছা, এই লালা রসটা আসে হলো মুখে, দেখেন মুখের এই জিহ্বার নিচে থেকে ওখানে দুইটা গ্ল্যান্ড আছে, ওইটার নাম হলো গ্ল্যান্ড। গ্ল্যান্ড কি? দেহে কিছু গ্রন্থি আছে, যেমন এটা একটা গ্রন্থি, এখান থেকে কিন্তু রস বের হয়। প্যানক্রিয়াস একটা গ্ল্যান্ড, এখান থেকে রস বের হয়। তাহলে যে সকল অর্গান থেকে বের হয়, হরমোন রস বললে হবে, বা হরমোন অথবা এনজাইম নিঃসৃত হয়। রসের আবার ভিন্নতা আছে। হ্যাঁ, তাহলে যে সকল অর্গান থেকে হরমোন অথবা এনজাইম নিঃসৃত হয়, ওদেরকেই বলা হয় হলো গ্ল্যান্ড। তাহলে আমাদের দেহে অনেকগুলো গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডগুলো থেকে কি বের হয়? হ্যাঁ, রস বের। এই গ্ল্যান্ডগুলোকে আবার দুই ভাগে ভাগ করছি। এই দুই ভাগ হলো, একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন সিস্টেম যে ওখানে পাইছেন, ওটা যে ওই পান নাই এখনো, নাম আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছি। তাহলে গ্ল্যান্ডগুলোকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। মানে এক্সোক্রাইন মানে যে গ্ল্যান্ডগুলো থেকে রস তো বের হয়, এই রস যদি যাওয়ার মতো নালী থাকে, তাহলে ওই গ্ল্যান্ডগুলোকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যেগুলো নালী নাই, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, সেগুলোকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওগুলো এখন ব্রেনে ধরবে না, নামগুলো শুধু জানা হলো। তাহলে দেখেন এখানে 3 জোড়া গ্ল্যান্ড আছে। এই যে কানের নিচে এই যে এই মাংসটা আছে না চর্বির মতো, এই দুটো গ্ল্যান্ড, এটার নাম হলো প্যারোটিড গ্ল্যান্ড। এখানে প্যারোটিড গ্ল্যান্ড, এখান থেকে রস বের হয়ে মুখে আসে। আবার এটার নাম হলো ম্যান্ডিবল, এই যে পড়াইছে তো একটু আগে, এটার নাম কি? এটা হাইড নেক পড়াই নেই। এটা হলো ম্যান্ডিবল আর এটা হলো ম্যাক্সিলা। উপরের চোয়ালকে বলা হয় ম্যাক্সিলা, নিচের চোয়ালকে বলা হয় ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলের নিচে দুইটা গ্ল্যান্ড থাকে, ওর নাম হলো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে ওইখান থেকে নালী পথে রস আসে, ঠিক আছে। আর হলো জিহ্বার নিচে থেকে, ওখান থেকেও 2 জোড়া, মানে 2 জোড়া না 1 জোড়া, মানে 2টা, ওটার নাম হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে 3 জোড়া, এদেরকে বলা হয় হলো স্যালিভারি গ্ল্যান্ড। তাহলে স্যালিভারি গ্ল্যান্ড কয় জোড়া? 3 জোড়া। তাহলে হলো এটা প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। একেই 3 জোড়া গ্ল্যান্ড থেকে আসতেছে হলো স্যালিভা বা লালা রস। এখন এই লালা রসের কাজ কি? লালা রস হলো খাদ্যের জীবাণুকে ধ্বংস করে, এর একটা কাজ। খাদ্যকে পিচ্ছিল করে, ঠিক আছে। আর এখানে কিছু আছে মিনারেল, যে মিনারেল বললাম না, মিনারেল, এই মিনারেলগুলো কিন্তু দাঁতের ক্ষয়রোধ করে। হ্যাঁ, আমরা যে থুতু ফেলাই, এটা কিন্তু অভ্যাস করবেন না। মুখ সবসময় পরিষ্কার রাখবেন। মুখ পরিষ্কার রাখা মানে কি? দাঁতের চিপা, খাদ্য খাওয়ার পর দাঁত পরিষ্কার করা মানে দাঁতের ওই উপরি দিয়ে না, মানে যেখানে যেখানে খাদ্য কণা লুকে থাকে সেই ওইখানে বাইর করবেন। 1 নম্বর হলো ওই 2 দাঁতের চিপা থেকে, আর হলো এই যে এই দাঁতগুলো যে আছে, এই দাঁতগুলো দেখেন সাইডের দাঁতগুলো, হ্যাঁ, এই মোলার বা প্রিমোলার দাঁতগুলো, এখানে ভিতরে কিন্তু গর্ত আছে, উপর দিয়ে গর্ত আছে, ওই গর্ত থেকে বাইর করা লাগে ময়লাগুলো, বুঝছে। প্রতিবার যতবার খাবেন ততবারই ওই ময়লাগুলো বের করবেন ওই গর্ত থেকে, তাহলে নিচের দাঁতের গর্ত থেকে, আর অন্যান্য দাঁতের 2 দাঁতের চিপা থেকে। এই হলো ভুল হলো দাঁত ব্রাশ করতে কিন্তু 1 মিনিটও লাগে না, আধা মিনিটও লাগার কথা না। এইভাবে আর হলো ওই গর্ত থেকে শেষ ওয়াশ করলেন। আর আমরা করি কি? ঘন্টার পর ঘন্টা এগুলো করতে হবে। আপনাদের রুগীরাও যেন ভালো সময় ব্যয় করে না, বুঝছেন। তাকে শেখাবেন কি? কয়বার ব্রাশ করবে?
না, দুইবার না, যতবার খাবে। এটা কারণ হলো খাদ্যের যে কণাটা ওখানে আটকে থাকলো, এটা আধা ঘন্টা পরে এই লালা রসের সাথে মিশে অ্যাসিড তৈরি হবে, আর ওই অ্যাসিডেই দাঁতের ক্ষয় করবে। কিন্তু উপরের অংশ যদি ক্ষয় হয়, দাঁত দেখেন খুব শক্ত, মানে দেহের সবচেয়ে কঠিন যে জিনিসটা সেটা হলো দাঁত। তার মানে ভিতরে কিন্তু খুবই নরম, দাঁতের ভিতরে খুবই নরম, আর উপরের লেয়ারটা হলো সবচেয়ে শক্ত, ওটার নাম হলো এনামেল। এই উপরের লেয়ারটা ওটা হলো মানবদের সবচেয়ে শক্ত ওই অর্গানটা, যে এনামেলটা, দাঁতের উপরের লেয়ারটা, আর ভিতরে কিন্তু একদম নরম। তাহলে উপরের লেয়ার যদি শেষ হয়ে যায় তাহলে ভিতরে কোনো ব্যাপারই না। তাহলে কিভাবে শেষ হয়? এই যে খাদ্যের সাথে লালা রস এসে মিশে আধা ঘন্টার মধ্যে অ্যাসিড তৈরি হয়, আর ওই অ্যাসিডে ক্ষয় করে। সেজন্য যতবার খাবে ততবারই ব্রাশ করবে। তার মানে কি ঘন্টার পর ঘন্টা 1 মিনিটও লাগে না ব্রাশ করতে, এগুলো অভ্যাস করলেই হয়ে যায়, বুঝছে? বেসিন যেখানে থাকবে, বেসিনের পাশে একটা তো ইয়ে থাকে, ঝুড়ি থাকে, এরকম ঝুড়িতে ব্রাশ রেখে দিল, যখন ইয়ে করলো, হ্যাঁ ব্রাশ করে দিল, শেষ। তাহলে ওই যে সকালে উঠে ঘুম থেকে উঠেও আর ব্রাশ করার দরকার নাই, বুঝছেন জিনিসটা? যতবার খাবে ততবারই হলো ব্রাশ করবে, কোনো দরকার নেই। আছে দরকার? কোনো দরকার নেই, শুধু এই মুখটা পরিষ্কার করলাম। তাহলে সেলিভার হচ্ছে, তাহলে সেলিভার কিন্তু অনেকগুলো কাজ। দেখেন, খাদ্যকে পিচ্ছিল করতেছে, খাদ্য যদি পিচ্ছিল না করে তাহলে খাদ্যটা ভিতরে গলাধরণ করা সম্ভব নয়। কঠিন খাদ্য ওই রস না ছাড়া, রস ছাড়া কোনো কর্মেই ভিতরে যাবে না, স্টোমাকে যাবে না। তাহলে রস তাকে পিচ্ছিল করবে আর সহজে চলে যাবে। সেলিভার কোনটা? তাহলে যে থুতু যেটা ফেলি, লালা রসটা। 2 নম্বর হলো গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস হলো স্টোমাকে, এই যে এটা স্টোমাকের অল করলাম না আমরা, এটা হলো অল, আর ভিতরে একটা হলো লুমেন। সেই অল থেকে একটা জুস বের হয় খাদ্যের ভিতরে ঢোকে, ওইটার নাম হলো গ্যাস্ট্রিক জুস। এটার নাম কি? এটা গ্যাস্ট্রো। তাহলে এইখান থেকে যে জুসটা বের হয়, গ্যাসটার নাম হলো গ্যাস্ট্রিক জুস। সেটা কোন লেয়ার থেকে? ওটা একদম ভিতরের লেয়ারের নাম কি মনে আছে? মিউকাসের লেয়ার। গুড, থ্যাংক ইউ। ওই মিউকাসের লেয়ার থেকে জুসটা বের হয়, ওটার নাম হলো গ্যাস্ট্রিক জুস। ওইটা কি করে? ওটাও খাদ্যের ওই যতগুলো জুস আছে সবগুলো হচ্ছে ওই জুসটা বেশি আলাদা, কারণ ওখানে অ্যাসিড থাকে। ওই জুসে থাকে অ্যাসিড, এই অ্যাসিডটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে? খাদ্যের জীবাণু ধ্বংস করে দেয়। আর একটা হলো স্টোমাকের ভিতরে অ্যাসিড মাধ্যম তৈরি করে। যদি অ্যাসিড মাধ্যম তৈরি না করে তাহলে ওই রসের ভিতর যে এনজাইম আছে পেপসিন, ওই পেপসিনে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করতে পারবে না, বুঝছেন? তাহলে গ্যাস্ট্রিক জুস কি? পাকস্থলী রস। এটা হলো পাকস্থলী রস, লেখেন পাকস্থলী রস। 3 নম্বর। এরপরে এই যে এই অর্গানটার নাম হলো প্যানক্রিয়াস। দেখেন, এটা কিন্তু এইভাবে থাকে, ঠিক আছে? এইভাবে এটার সাথে এটাতে খাদ্য এটাতে ঢোকে, আর এটাতে এটাতে যায়, এটাতে এটাতে ওই যে এটা সেকন্ডার মধ্যে যায়। হ্যাঁ, এটা এখানে এটা লাগানো থাকে, খাদ্য এটাতে ধরে ঢুকলো, ঠিক আছে? এখান দিয়ে যখন খাদ্য যাইতে ধরবে, এখান থেকে একটা রস বের হয়, এটার নাম হলো প্যানক্রিয়াস। তাহলে এটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমেরই একটা অর্গান, একদম সরাসরি যুক্ত না, কিন্তু পার্শ্ববর্তী অর্গান। খাদ্য তো এই দিক দিয়ে মুভ করতেছে, তাই না? খাদ্য এদিক দিয়ে যাচ্ছে না নিচের দিকে, তাহলে এখান থেকে একটা জুস বের হবে, সেটার নাম হলো প্যানক্রিয়াটিক জুস। এটার নাম হলো প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস নিয়ে অ্যানাটমি পড়ানো হয় প্যানক্রিয়াসের। তাহলে প্যানক্রিয়াস আপাতত এই অর্গানটা, এই সাথে যে অর্গানটা আছে, এটার নাম হলো প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই যে ইয়া হয় কি ডায়াবেটিস রোগটা, এই ডায়াবেটিস রোগের জন্য এই হলো প্যানক্রিয়াস হলো দায়ী, বুঝছেন? এই প্যানক্রিয়াস হলো ডায়াবেটিস। এই প্যানক্রিয়াস থেকে হরমোনও তৈরি হয়, এনজাইমও তৈরি হয়। তাহলে 2 ধরনের গ্ল্যান্ডই আছে প্যানক্রিয়াসে। আমরা একটু আগে বললাম না, এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড যেগুলো, সেগুলো থেকে রস বের হয়ে এই যে নালীতে ভিতরে দেখে তাকে দেখাচ্ছে, কিন্তু নালী দেখাচ্ছে, ভিতরে যে নালী আছে, এই নালীর পথে রসটা খাদ্যের ভিতরে বেশি মিশবে, ওইটা হলো এনজাইমগুলো আসবে।
আর হরমোন যেগুলো এখানে এই কোষগুলো থেকে তৈরি হয় সেটা এখানে আসবে না, সেটা এই যে রক্তনালীর ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, ওটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে দুই ধরনের গ্ল্যান্ড আছে এখানে, সেগুলো আমরা যারা লং কোর্স করে ওরা ওগুলো পায়। ঠিক আছে, বুঝছেন তো জিনিসটা? তাহলে এটা প্যানক্রিয়াটিক জুস। তাহলে প্যানক্রিয়া 3 নম্বর লেখেন, প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক JUIC জুস মানে অগ্নাশয় রস। পিত্তরস আরেক এবার আসবে পিত্তরস। তাহলে 3টে বুঝছেন? এবার দেখেন আরেকটা রস আছে, সেটা মূলত বর্জ্য পদার্থ। এই লিভারের কাজ হলো, একটা কাজ হলো যে বাইল তৈরি করা, ওই যে পিত্তরস তৈরি করা। দেখেন এখানে এটার নাম কি? এটা হলো গল ব্লাডারের সাথেই লাগায় দিচ্ছে, দেখছেন? গল ব্লাডার নাম হলো গল ব্লাডার বা পিত্তথলি। মানে এই লিভারের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় ওই রক্তর বর্জ্য পদার্থগুলো এসে জমা হয় এই যে এখানে, এটার নাম হলো গল ব্লাডার। আর এই গল ব্লাডার এখান থেকে একটা নালী এসে এইখানে এসে মিলিত হয়েছে। দেখেন, তাহলে এদিক থেকেও একটা আসছে, এদিক থেকেও একটা রস আসতেছে, এইটার নাম হলো বাইল। তবে গল ব্লাডার থেকে যে রসটা আসতেছে এটা এর ভিতরে জমা থাকে, কিন্তু বাইলটা এর ভিতরে, বাইল মানে পিত্তরস বা যে তিতা রস। তাহলে এই পিত্তথলিতে, এটার নাম হলো পিত্তথলি বা গল ব্লাডার। আর এখান থেকে রসটা বের হয়ে এখানে এসে খাদ্যের সাথে মিলিত হয়, বুঝছেন? এটার নাম হলো বাইল। 4 নম্বর হলো বাইল বা পিত্তরস। লিভারের সাথে অ্যাটাচ থাকে পিত্তথলিটা, বাস্তবেও কিন্তু তাই অ্যাটাচ থাকে। ওটা কেটে বাদ করা লাগে, মানে একদম কাছাকাছি, একদম লাগানো না, কাছাকাছি। এর সাথে সাসপেনশনারি লিগামেন্ট দ্বারা লাগানো থাকে। লিগামেন্ট কাটিয়ে আলাদা করা লাগে, ওটা কেটে ফেলে দেওয়া লাগে। হ্যাঁ, বুঝছে? হ্যাঁ, এটা কেটে ফেলে দিল বা বন্ধ করে দিল, তখন ডাইরেক্ট হয়ে যায় লাইটটা। যে রসটা তৈরি হচ্ছে সব সময় এখানে আসতেছে। আর এমনিতে যেটা ঘটে সবসময় যায় না, ওইটা যখন ফ্যাট জাতীয় খাদ্য এখানে আসবে, ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকের জন্য এই এগের দরকার, এই জুসটার দরকার। এটার নাম হলো বাইল। বোঝা গেছে? ফ্যাট জাতীয় খাদ্য কোনগুলো? তেল, ঘি, মাখন, এই খাদ্য। তাহলে যাদের পিত্তথলি কাটবে, মানে গল ব্লাডারের অপারেশন করবে, তাদেরকে চেষ্টা করবে ফ্যাট জাতীয় খাদ্য যত কম দেওয়া যায়, বুঝছেন? কারণ হ্যাঁ, কারণ ডাইরেক্ট লাইন হয়ে আসতেছে। ওইটা হলো যখন ফ্যাট জাতীয় খাদ্য এই দিক দিয়ে যাবে, তখন এটা এরকম সংকুচিত হয়, এখানে চাপ পড়ে। চাপ পড়লে রসটা বের হয়ে ফ্যাট জাতীয় খাদ্যের সাথে মিশে ওইটা পরিপাকে সহায়তা করে, বুঝছেন? আর সারাদিন যাবে একটু 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 করে, ওইটা খুব একটা বেশি কাজ আসে না। 1 2 3 4, তাহলে কয়টা জুস হলো? 4টে জুসে। এরপর হলো ইন্টেস্টাইনাল জুস। এই ইন্টেস্টাইন, এটার নাম হলো স্মল ইন্টেস্টাইন আর এটার নাম হলো লার্জ ইন্টেস্টাইন। তাহলে এটার ভিতর দিয়ে যেহেতু খাদ্য যায়, তাহলে এটা হলো অর্গান। তাহলে এটারও লুমেন আছে, মানে ভিতরে ছিদ্র আছে, আর এটার ওয়াল আছে। এই ওয়াল থেকে একটা জুস বের হয়, সেটার নাম হলো ইন্টেস্টাইনাল জুস। ইন্টেস্টাইনাল জুস বা আন্তরিক রস। ইন্টেস্টাইনাল জুস বা আন্তরিক রস হয়েছে? কোথা থেকে বের হয়? ইন্টেস্টাইন থেকে, ইন্টেস্টাইনের ওয়াল থেকে বের হয়। তাহলে দেখি আবার দেখি স্যালিভা। স্যালিভা কোথা থেকে? মুখের ভিতর থেকে না, 3 জোড়া গ্ল্যান্ড থাকে এখানে, ওখান থেকে বের হয়। তার মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড থেকে, এখানে কিন্তু মামস রোগ হয়। এই প্যারোটিড গ্ল্যান্ডে যদি ইনফ্ল্যামেশন হয়, এরকম ফুলে ওঠে, এটা হ্যাঁ মামস। এটা হলো ওই ডিজিজটার নাম হলো মামস। প্যারাভিক্স নামে একটা ভাইরাস আছে, ওই ভাইরাসে যদি ওখানে ইনফেকশন করে তাহলে এরকম ফুলে ওঠে। হয় একটা, নয় দুটো একটা, সাধারণত একটা হয় একটা। ঠিক আছে, একটা চিকিৎসা না করলে কিন্তু আরেকটা হয়ে যাবে। যে মামসের চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়েই হয়, অ্যামোক্সিসিলিন দিয়েই হয়, বা এখন আরো একটা হচ্ছে মডার্ন অ্যান্টিবায়োটিকগুলো আছে, এজিথ্রোমাইসিন। ঠিক আছে, এটা হলো মামস। মামস হলো এই প্যারোটিড গ্ল্যান্ড যদি প্যারাভিক্স ভাইরাস দ্বারা ইনফেকশন হয়, ফুলে ওঠে, ওইটার নামই হলো মামস। চিকিৎসা কি দেবো? অ্যান্টিবায়োটিক হলো মূল চিকিৎসা। ঠিক আছে, আর যদি ব্যথা করে পেইন কিলার। একটা ডিজিজ শেখাও হয়ে গেল মুখে মুখে, তাই না? তাহলে স্যালিভা গেল। গ্যাস্ট্রিক জুস কোন জায়গা থেকে আসে? গ্যাস্ট্রিক অল থেকে, স্টোমাকের অল থেকে এই জুসটা বের হয়ে খাদ্যের ভিতরে মিক্সড হয়ে যায়।
প্যানক্রিয়াটিক জুস কোথা থেকে আসে? প্যানক্রিয়াস থেকে আসে, মানে অগ্নাশয় থেকে আসে। এই অর্গানটা, যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানের কিন্তু নাম বলা লাগবে। প্র্যাকটিক্যালের সময় কিন্তু এগুলো ধরা হবে। এটার নাম কি, এটার কাজ কি, 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 এটা প্রত্যেকটাই জানবেন, বুঝছে? তাহলেই তো অনেক জানা হয়ে গেল। আর যদি না জানেন তাহলে চিকিৎসা দেবেন কি মানুষের? ফার্মেসি দেবেন, ফার্মেসি ওই যে উনি তো চিকিৎসাই করবেন, তাই না? তাই কি দেবেন চিকিৎসা যদি না বোঝেন? বাইল কোন জায়গা থেকে বাইরে হয়? লিভারের সাথেই হলো গল ব্লাডার থাকে, ওইখানে জমা থাকে বাইল। আর বাইল তৈরি করে কে? এই যে লিভারে তৈরি করে। হ্যাঁ, বাইলটা মূলত হলো রক্তের একটা বর্জ্য পদার্থ, মনে থাকবে না? বাইলটা মূলত হলো রক্তের একটা বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থটা এখানে বের হয়ে জমা থাকে গল ব্লাডারে। আর ঠিক কখন কোথায় যায়? ডিউডেনামে। এই যে ডিউডেনাম, এই জায়গাটার নাম হলো ডিউডেনাম। স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশকে বলা হয় ডিউডেনাম। এই ডিউডেনামে এসে খাদ্যের সাথে মিলিত হয়। শেষ। তাহলে গেল বাইল, ইন্টেস্টাইনের জুস, ইন্টেস্টাইনের রল থেকে বের হয়ে খাদ্য পরিপাকে অংশ নেয়। আর আরেকটা জুসের নাম হলো ব্রুনার্স গ্ল্যান্ডের জুস। ব্রুনার, এই ব্রুনার নামে একজন বিজ্ঞানীর নাম হলো ব্রুনার। এই ব্রুনারে একটা গ্ল্যান্ড আবিষ্কার করছে, যেটা এই যে এটার নাম কি? ডিউডেনাম। এই ডিউডেনামের কাছাকাছি ওয়ালে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে আরো এক ধরনের রস বের হয়, ঠিক আছে? ওইটার নামই হলো ব্রুনার্স গ্ল্যান্ডের জুস। এরকম করে রাখবেন, ব্রুনার্স গ্ল্যান্ড এর জুস। এই হলো 6 ধরনের ডাইজেস্টিভ জুস।